আজকের এই রজনীতে পার্বত্য কাব্য আয়োজিত সাপ্তাহিক আমি এবং আমার কবিতার অনুষ্ঠানে সম্মানিত শ্রোতা এবং প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আশিকুর রহমান মজুমদার কুমিল্লা থেকে। লক্ষ্মীদি, আপনাকে ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? স্ক্রিনে দেখা যাচ্ছে শিমলি চৌধুরীকে ধন্যবাদ। আপনাকে রেজাউল করিম পার্বত্য কাব্যের পুরোধা, আপনাকেও ধন্যবাদ। শুরু করছি আজকে আমার পরিকল্পনায় আমার আয়োজন। পার্বত্য কাব্য বাংলাদেশের অনলাইন সাহিত্য সংগঠনগুলোর মধ্যে অন্যতম সংগঠন। এই সংগঠনের পুরোধা পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাতা জনাব রেজাউল করিম মিন্টু ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদের নামগুলো একটু বড় হলেও আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। পার্বত্য কাব্যের সম্মানিত সভাপতি সুনীল দা, শাইলা আপু, ইলাদি, কাসেম দাদা, চন্দ্রাবলী, জুলহাস কবির, পত্রলেখা ঘোষ, শম্পা চট্টোপাধ্যায়, শরীফ ভাই, লক্ষ্মীদি, মজিব ভাই, আমজাদ ভাই, আনু ভাই, মল্লিকাদি, রোকসানা আপু, নান্টুদা, রোকে আপু, শিরিন শিলা, তরুণদা, রাব্বানি ভাই, বাদলদা, বনশ্রীদি, তারেক ভাই, জেবুন আপু, সুচিত্রদা, মাসুদ ভাই, লোকমান ভাই, ফুজাইল ভাই, নুরুন্নাহার আপু, আলাউদ্দিন ভাই এবং শ্রাবন্তী দিকে। এতগুলো নাম বলার পিছনে শব্দ শোনা যাচ্ছে। এতগুলো নাম বলার পিছনে শুধু একটি কারণ, পার্বত্য কাব্যের এই পরিচালক বৃন্দের অক্লান্ত শ্রম, মেধায়, সৃজনশীলতায় পার্বত্য কাব্য আজ বাংলাদেশের সীমানা পেরিয়ে বাংলা ভাষাভাষী গোটা বিশ্বে জনপ্রিয় একটি সংগঠন। সত্যিকার অর্থেই বলা যায় আমার দেখা, আমার মূল্যায়নে সবচেয়ে গুছালো সংগঠন। সুতরাং পার্বত্য কাব্যে যারা শ্রম, মেধা দিয়ে এই সংগঠনকে সাজিয়েছেন সেই সমস্ত পরিচালক বৃন্দদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি একটি সূর্য দিয়ে, যে সূর্য অস্তমিত হলেই আমাদের বাংলা বর্ষের ক্যালেন্ডারের পাতা নতুন একটি বর্ষের আবির্ভাব ঘটবে। 1428 খুব সন্নিকটে। সুতরাং পার্বত্য কাব্যের যেসব সদস্য এবং
কবি কবিসদ রয়েছেন, তাদের সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পরিবেশনা শুরু করছি। যে অবসাদ, যে ক্লান্তির মাঝে আমাদের সময় পার করছি, সেই সময়কে খানিকটা সাহিত্যের শব্দমালায় রাঙিয়ে আমি আপনাদেরকে সাহিত্যের কিছু কথা, কিছু কবিতা, আমার কিছু ভাবনা প্রকাশ করার চেষ্টা করব। আমার জন্ম হয়েছে ঢাকার মুগদাতে। শৈশবকাল ঢাকা ময়মনসিংহ শহরে কেটেছে। তারপরে আমি আমার নিজ গ্রাম কুমিল্লাতে ফিরে আসি। ছোটকালে আমার দুই ভাইকে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় ওনাদের অংশগ্রহণ দেখে সাহিত্যের প্রতি আমার অনুরাগ। সেখান থেকেই আমার সাহিত্য বলতে কবিতা আবৃত্তির পথ চলা। বিশেষত ছোটকালে যখন নতুন বই পেতাম, তখন নতুন বইয়ের গন্ধ শুকে সবার আগে যে কাজটি ছিল তা ছিল সমস্ত কবিতাগুলোকে মুখস্থ করে ফেলা। তারপরে স্কুল কলেজ জীবনে বিভিন্ন প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করি। কলেজ জীবনে বিজ্ঞান সাহিত্য সংগঠন ছিল, আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি একটি চমৎকার সাংস্কৃতিক ঘরানা পেয়েছি, যে ঘরানায় এখনও বহমান 23 বছরের আমার গড়া সাংস্কৃতিক সংগঠন পথিকৃৎ। এবং এই পথিকৃতের সাথে এখনও আমরা আত্মিকভাবে জড়িত। 2020 12ই জুন আমরা পথিকৃতের 23তম বর্ষপূর্তি পালন করেছি। সেই হিসাবে আসলে আমার সাহিত্য অঙ্গনের খানিকটা বিচরণ। আর অনলাইন সাহিত্য সংগঠনগুলোতে আমি মোটামুটিভাবে সম্পৃক্ত হয়েছি 2018 থেকে। আর আমার প্রথম সাহিত্য সংগঠন বলতে পার্বত্য কাব্য। সুতরাং পার্বত্য কাব্যের প্রতি একটি মায়া, একটি অনুরাগ সবসময় আছে, থাকবে। সেটা প্রকাশিত, সেটা অপ্রকাশিত। ধন্যবাদ সুবর্ণা মজুমদারকে। আমজাদ ভাইকেও দেখছি, ধন্যবাদ আমজাদ ভাই। শুরুতে একটা কবিতা দিয়ে আমার আজকের পরিবেশনা শুরু করছি। যে কবিতাটি আমি আজ থেকে 22 বছর আগে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন লিখেছিলাম। সম্ভবত হতে পারে এটি আমার প্রথম লিপিবদ্ধ করা কোনো একটি কবিতা। স্বপ্নিক বিকেল। আপাত সৌন্দর্যের স্বপ্নিক কত কথাময় বিকেল, সবুজ হলুদের হাতছানি আমাকে ডাকে সর্বনালীর লোভে। দুর্বিনীত মোড় ঘুরে তীক্ষ্ণ কণ্ঠস্বর অজস্র আঘাতে ফালি ফালি করে ছিঁড়ে খুঁটে খুঁটে করে খায়। অর্ধেক ছেঁড়া ব্লাউজ সুতো, গোলাপি সুগন্ধিময় খাবারের দানা যেখানে পড়ে থাকে অযত্নে, সেখানে আমার অনিশ্চিত অস্বাভাবিক পদচারণা। বৃত্তের গ্যারাকলে বন্ধি প্রমিথিউসের মতো জাবর কাটি। ঘুম হয় না, খাওয়া হয় না, সুন্দরের উপলব্ধি হয় অথচ ছোঁয়া হয় না। বাহিরে বেশ জ্যোৎস্না, ইচ্ছে হচ্ছে খানিকটা কাটিয়ে দেই কিছুটা সময়, মিশে যেতে চাই জ্যোৎস্নার আলোক ছটার মাঝে। কিন্তু সব ইচ্ছেকে যে প্রাধান্য দিতে নেই। আমি যা ভাবছি, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই নিষ্ক্রিয় আজ। আমি কি উন্মাদ নাকি স্বাভাবিক মানুষ? এই যে বিশাল পৃথিবী, তার কতটুকুনে বা দেখেছি কিংবা জেনেছি। দূরে কেউ যেন বাঁশি বাজাচ্ছে, করুণ সুর। কেন এই সুর? তার মনে কি খুব কষ্ট?
কেন এত কষ্ট, হাহাকার, অশ্রু বর্ষণ? ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না। ধন্যবাদ। হ্যাঁ, রোকসানা আপুকে দেখতে পাচ্ছি, যদিও ওনাকে মিস করেছি। এবার আমি কক্সবাজার গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসার পথে রোকসানা আপুর সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা হয়নি। রাহুল দাকে ধন্যবাদ, চমৎকার লেখা এবং পাঠ। সুমিতা দীপ, সাবলীল পাঠ, ধন্যবাদ। আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। সময়টা আমাদের সবার জন্যই খুবই দুশ্চিন্তার মতো। আমরা চারদিকে চাপা আর্তনাদ, চারদিকে কেমন একটা থমথমে ভাব। হ্যাঁ, আমি কোভিড-19-এর কথাই বলছি। আমরা যেখানে যে অবস্থায় থাকব, আমরা চেষ্টা করে যাব সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। আমি রাব্বানি ভাইকে দেখতে পাচ্ছি, জেসমিন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পার্বত্য কাব্য এবার রেজাউল করিম ভাইয়ের সম্পাদিত অরণ্যে দিন রাত্রি বইটি প্রকাশ করেছে। এই বইতে আমার প্রিয় কবি এবং নিঃসন্দেহে বন্ধুপ্রতিম পত্রলেখা ঘোষের ঘোর দুর্দশা, করোনাকে নিয়ে লেখা সমসাময়িক কালে কবিতাটি পাঠ করার প্রয়াস চালাচ্ছি। রেজা ভাই, আমাগো কবি ভাবি কই? কবি ভাবির বিষয়ে একটু কথা বলতে চাই। জেন টিভি কর্তৃপক্ষ কাব্য কথা নামে একটি আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে। সর্বমোট 118 জন প্রতিযোগীকে নিয়ে সেই প্রতিযোগিতা শুরু হয়। 12 তারিখে সেই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে সর্বমোট 12 জন প্রতিযোগী। সৌভাগ্যক্রমে আমাদের সেই কবি ভাবিও রয়েছেন, শিরিন সুলতানা রুনা গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করবেন। ওর পক্ষ থেকে আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। 12ই এপ্রিল, সময় রাত 8টা, ভারতীয় সময় 7:30টায় জেন টিভিতে কাব্য কথা নামে আবৃত্তি প্রতিযোগিতা। এবং ওই প্রতিযোগিতায় এমন কিছু আবৃত্তি শিল্পী রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমি মনে করি সেই বাচিক শিল্পী বা আবৃত্তি শিল্পীরা আগামীতে বাংলাদেশের নতুন প্রজন্মের অসাধারণ বাচিক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবে। সুতরাং জেন টিভি কর্তৃপক্ষের কাব্যকথা অনুষ্ঠানটির প্রতি শুভকামনা রইল। আমি পাঠ করছি ঘোর দুর্দশা, পত্রলেখা ঘোষ। স্বাস্থ্যের হাল বড়ই বেহাল আমাদের পোড়া দেশে, হাসপাতালেতে স্থান পেতে পেতে মরে রোগী অবশেষে। যেখানে যাবে অবিচার পাবে, জায়গা কোথাও নাই। মানুষের জাত বাড়ায় না হাত, সুবিচার কোথা পাই। করোনার রোগী অসহ্য যোগী, কেউ নেই তার পাশে। গৃহেতেই তারা মরে হলো সারা, কার তাতে যায় আসে। করোনার চাপে অন্য রোগী কাঁপে, কোথা চিকিৎসা পায়। প্রবল আঘাতে রক্ত ঝরে হাতে, রোগী কাঁধে সে ব্যথায়। চারিদিক শুধু করেছে যে ধুধু, কোথা নেই শৃঙ্খলা। অর্থের খেলা চলছে যে মেলা, অসহায় পথ চলা। স্বাস্থ্য বেহাল, কর্মে আকাল, মুখে বলি ভালো আছি। বাজারে আগুন, লোকে হলো খুন, কেমন করে যে বাঁচি। নেই কোনো দিশা, ঘোর
অমানিসা বিশ্বের নানান দেশে, দারুণ কষ্টে জীবন নষ্টে, লোকে বাঁচে কায় ক্লেষ্টে। সত্যি তাই, শুধু আমাদের দেশ নয়, গোটা বিশ্বই থমকে আছে কোভিড-19 নামক মহামারীতে। আমরা প্রার্থনা করব, আমরা যারা সুস্থ আছি যাতে করে সুস্থ থাকি, যারা কোভিডে আক্রান্ত হয়েছে তারা যাতে জীবন যুদ্ধে জয়ী হয়ে আমাদের মাঝে বেঁচে থাকে, আর যারা পরলোক গমন করেছেন তারা যাতে স্বর্গবাসী হয় বা জান্নাতবাসী হয়, সে প্রার্থনা করছি। আমরা পরস্পরের জন্য আশীর্বাদ করব, দোয়া করব। আমরা যেখানে যেভাবে থাকি আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। হ্যাঁ, নুরুল বাহার ভাইয়া লিখেছেন, পত্রলেখা ঘোষ দিদিভাই চমৎকার সময় উপযোগী লিখুনি। আসলে সত্যি অসাধারণ লিখেছে। অরণ্যে দিনরাত্রি বইটিতে যারা এখনো পড়েননি, অরণ্যে দিনরাত্রিতে পার্বত্য কাব্যের খ্যাতিমান কবিদের লেখা রয়েছে। অনুগ্রহ করে সবাই পার্বত্য কাব্য রেজল করিম সম্পাদিত অরণ্যে দিনরাত্রি বইটি পড়বেন। মাহমুদা শিমু লিখেছেন, পত্রলেখা সবসময় খুব সুন্দর লিখে, আমার খুব প্রিয় একজন বন্ধু পত্রলেখা। হ্যাঁ, পত্রলেখা আমারও খুব প্রিয় বন্ধু, ওর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। 2019 সালে পার্বত্য কাব্যের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এবং শিরিন গিয়েছিলাম বেহালায় পার্বত্য কাব্যের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিক উদযাপনে। সেখানে আমরা একটা চমৎকার স্মৃতি সময় কাটিয়ে এসেছি। সময় তো বদলায়, এই অসময়কে সুসময় করার জন্য, এই নির্জীবতাকে সজীবতা করার জন্য, এই দুর্যোগ ঘনঘটা মুহূর্তকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য কেউ তো আসবে আমাদের মাঝে, যাকে আমরা খুঁজছি। আমিও খুঁজছি সেই যুবককে যে সব পারে। এখন আমার কবিতা, তুমি সব পারবে যুবক, আমারই লেখা। তুমি সব পারবে যুবক, তোমার বুকের প্রশস্ত উঠুন আর সুদৃঢ় চোয়াল চিবুক দেখে তাই মনে হয় তুমি সব পারবে। এক যকৃতের কোষ নিয়ে অন্য যকৃতে ইটের গাঁথনি দিতে, এক অলিন্দ পথে রক্ত প্রবাহে ভাসিয়ে দিতে আরেক নিলয়কে। তুমি সব পারবে, তুমি তো নিপুণ শিল্পী। তোমার ক্যানভাসে ফুটিয়ে তুলতে ছেঁড়া দ্বীপের অসম্ভব সৌন্দর্যকে। প্রেমলা, পুনর্নভা, জিয়ারির মতো বনফুলকেও পথের শোভায় স্বাগত জানাতে তুমি সব পারবে। লঙ্কায় রাক্ষস তাড়াতে, অমাবস্যায় আলো হয়ে বাঁশঝাড়ের ভূত তাড়াতে, কপটতার ভণ্ডামির খোলসটাকে দৃশ্যালোকে উন্মোচিত করতে তুমি সব পারবে। নিজেকে নিবৃত চরে দাঁড়িয়ে শীতের তীব্রতাকে আটকে দিতে, পথ শিশুকে ক্যান্ডি লজেন্সে হাসি ফোটাতে তুমি সব পারবে। বড় মানচিত্রের রং বদলাতে, লাল নীল দীপাবলির বসর সাজাতে তুমি সব পারবে। বুকের ভিতর হামাগুড়ি দিয়ে স্বপ্ন শিশুর ঘুম ভাঙাতে, দিন বদলের দিবালোকের দহন আলোয় দ্বীপ জ্বালাতে তুমি সব পারবে। হাঁটতে হাঁটতে চলে যেতে বহুদূরে, অবলোকন করবে সূর্য পতনের, নিখোঁজের নিয়মে অন্ধকারে ডুবে যেতে তুমি সব পারবে। রক্ত ঢেলে মুক্তির বীজ পুষ্ট করতে, তারপরে জন্ম নিবে আবার নবজাগানিয়া কোনো দূত রূপে, যার আগমনী বার্তায় সর্বগ্রাসী আগুনের শিখাও ভয় পেয়ে নিভে যাবে এক নিমিষেই। হে যুবক, অধীর অপেক্ষায় তোমায়, যে তুমি সব পারবে সব সময়। হে যুবক, আমার এই কবিতাটি আজকে আমি পার্বত্য কাব্যের পুরোধা, যিনি রাঙ্গামাটির মতো বাংলাদেশের এক পাশে একটি জেলার একটি সংগঠনকে আজকে
সারা বিশ্বের মানচিত্রে পরিচয় করিয়ে দিয়েছে। পার্বত্য কাব্যের পুরোধা রেজাউল করিম মিন্টু ভাইকে আমি তুমি সব পারবে হে যুবক এই কবিতাটি উৎসর্গ করলাম। এবার একটু পড়ে নেই। রোকসানা আপু লিখেছে সমৃদ্ধ উপস্থাপনা অসাধারণ লাইভ, ধন্যবাদ আপু। শিমলি চৌধুরী লিখেছে ভীষণ উদ্দীপনামূলক লেখা। সত্যিই তাই, আমাদের সমাজ যে অবস্থায় আছে এমন যুবক দরকার যারা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসবে। প্রিয় ইভা আপু চলে আসলো। ইভা আপু সম্পর্কে আমি একটু আলাদাভাবে বলবো। নতুন কবিদের ক্ষেত্রে আমরা যারা নবীন কবি রয়েছি, আমরা যখন কবিতা লিখব, কবিতা লিখার পরে আমরা সর্বপ্রথম নিজেরাই বিচারক হব সেই কবিতার। কারণ আমরা যারা কবিতা লিখি, আমাদের কবিতার প্রথম পাঠক হচ্ছে আমি নিজেই। সুতরাং আমার কবিতায় যখন আমি বিচারক আসনে বসে কবিতাটিকে সমৃদ্ধ মনে হবে, তখন বুঝতে হবে যে আমার কবিতাটি খানিকটা হলেও তার কাঠামোতে দাঁড়িয়েছে। কবিতা যত্রতত্ত্ব এক বসাতে 6টা না লিখে মানসম্মত কবিতা লেখা খুব উচিত। এবং আমি যখন কবিতা লিখব, তখন কবিতা লেখার পরে দু একজন যারা বিজ্ঞ রয়েছে তাদের কাছে কবিতাটা পাঠানোর চেষ্টা করব। মোটামুটিভাবে 2-3 হাতে যখন একটা কবিতা আসবে, আমার বিরাম চিহ্ন, আমার বানান শুদ্ধিকরণ, আমার শব্দ চয়নের কোথাও ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা, এই বিষয়গুলো যখন আমি নিশ্চিত হব, তারপরে আমি আমার কবিতাটিকে আমি গ্রুপে অথবা টাইমলাইনে দেব। সুতরাং নবীন কবি যারা আছে, শুধু কবি হলেই হবে না, আমার নামের আগে কবি হলে হবে না, আমার লেখার একটা মান থাকতে হবে। তাহলে যেটা হবে, যারা ভালো লিখেন তাদেরও একটা সম্মান থাকবে, আর তা না হলে কবিতা হয়ে যাবে খুব সহজবোধ্য। সুতরাং সহজ কবিতার কাছে কিছু ভালো কবিতা বিলীন হয়ে যাবে মানুষের অমনোযোগিতার কারণে। আমি রুদ্র শামীমকে দেখেছি, ফুজায়েল ভাইকে দেখলাম, আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। সুতরাং কবিতা যারাই আমরা লিখব, তারা আমরা একটু বুঝে শুনে ভেবে তারপরে আমরা এটা পোস্ট করার চেষ্টা করব। সবার কাছে বিনীত আর্জি থাকবে সেটা। মাহমুদা শিমু আপু লিখেছে আমি তো বছরে একটা লিখতে পারি না। সেটা ঠিক, লিখতে পারি না, কিন্তু যে পরিমাণ অনুষ্ঠান উপস্থাপনায় আপনি ব্যস্ত রয়েছেন এবং নিজেকে শানিত করেছেন, তাতে আমরা কবিদের কবিতা পাঠের একটা জায়গা আমরা পেয়েছি। সুতরাং মাহমুদা আপু আপনাকে ধন্যবাদ। আর ইভাপুর কথা যা বলছিলাম, যে আমার কবিতাগুলোকে আমি মোটামুটিভাবে ওনার কাছে পাঠাই, উনি আমার কবিতাগুলোকে দেখে দেন। সুতরাং এরকম নবীন কবি যারা আছেন, যারা নতুন লিখছেন, বা যারা পুরাতন কবিরাও ভুল করতে পারেন নানান শব্দ চয়নে। সুতরাং আমি যখন আরেকটা হাতে কবিতা পাঠাবো, তখন আমার কবিতাটি শানিত হয়ে আমার কাছে ফিরে আসবে। সুচিত্র দাকে দেখেছি, ধন্যবাদ দাদা আপনাকে, আন্তরিক ধন্যবাদ। ওয়াজিউল ভাইকে দেখলাম। হ্যাঁ, শিরিন রুনা, সেই রেজা ভাই বলছিলেন। হ্যাঁ, শিরিন রুনাও আসলে খুব কম লিখে, কিন্তু আমার জীবনে সবচেয়ে সফলতা বা সার্থকতা যে জায়গায়, সে জায়গা হচ্ছে আমি একজন আবৃত্তি শিল্পীকে কবি বানাতে পেরেছি। মানে কবি নয়, মানে কবিতা লেখায় আমি কবিতা লেখায় উৎসাহ দিতে পেরেছি। সেটা হচ্ছে শিরিন রুনা। ও যাই লিখেছে তার থেকে আমি একটা কবিতা আবৃত্তি করছি। হৃদ সিংহাসন, শিরিন রুনা। হিয়ারো মাঝে অনল জালিয়া, নিবারণে নাহি কেহ যে, কাহারও আসে পথ চাহিয়া রই, দিবস নিশিত সাজে। যাবে যদি চলিয়াতে গি এমনি একাকী করিয়া, কেন বা তবে লুকায়িত প্রেম প্রকাশিলে হৃদয় হরিয়া। একদা যাহারে দিয়াছিনু ঠাঁই মোর হৃদয় মাঝারে, অনাহত ভাবি সমাজের দোষে হারাইল কোন পাথারে। রুধিয়া রাখিতে নাহি যদি পারি হৃদয়ে অনল বন্ধি,
মেঘেরও সাথে আলাপনে মাতি বরিশ ধারায় হোক সন্ধি। স্বর্গ মর্ত খুঁজিয়া ফিরিব, পাই যদি তাহারে তনু মন, আপনার করিয়া বাঁধিয়া রাখিব পরাণ গহীনে আজীবন। আসন পাতিয়া বিছাইয়া রাখিব তাহারি তরে হৃদ সিংহাসন। নবলতা শীল, খুব সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে। বনশ্রী চৌধুরী, আমার খুব প্রিয় একজন মানুষ, সুন্দর আলোচনা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। রোকে আপা এসেছেন, আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতাও জানাচ্ছি। মল্লিকা দি, খুব খুব সুন্দর হচ্ছে, আপনাকে ধন্যবাদ। ফজাইল ভাই, আজ পাশে বসিয়ে যদি অনুষ্ঠানটি হতো কতই না সুন্দর হতো। মাঝে মাঝে থাকি না একা একা, সেটাও তো কম নয়। হ্যাঁ, নান্টু দা, আপনি এসেছেন, খুশি হলাম। আমি এবার আমার পার্বত্য কাব্যের অরণ্যে দিনরাত্রি কাব্যগ্রন্থের আমার লেখা একটি কবিতা আবৃত্তি করছি। অমর মহারাজ। আমারই অভিমুখে তোমারই অভিমানী মন, কে কহিবে তাহারে সে যে আমারই প্রিয়জন। অন্তঃসার শূন্য আমারই অলিক স্বপনে, কেমনই রাখিব প্রিয় তোমায় যতনী। যদি কখনো বা হয়ে যায় তবে আশ্রয়চ্যুত, আস্থা কুঁড়ে ঠাঁই হইবে আমার এই অজেয়ব্রত। বাজের শব্দে কম্পিত মনে নাই কোনো তরাস, প্রেমের উপমায় ভাষাইব তোমায় বেতি রেখে কোন রাস। তোমারে নিরিখে সপিয়া নিজেকে ভিখারি সাজাইয়াছি আজ, ভালোবাসার প্রেম উদ্যানে হয়ে যায় যদি চির অমর মহারাজ। ধন্যবাদ। ফুজাইল ভাই, সময়টা চলে যাচ্ছে, খুব ভালো। সময় চলে গেলে ভালো, কারণ সময় স্থির হয়ে গেলে আমরা আসলে ব্যাকুল হয়ে যাব। সুতরাং সময়কে সময়ের পরিসীমার ভিতরে চলে যেতে দিন, আমরা খুব ভালোভাবে সময়টা উপভোগ করি। এই কারণেই যে আমাদের এখন যে অবস্থা, তাতে শারীরিক সক্ষমতার সাথে মানসিক প্রফুল্লতা এবং মানসিক সুদৃঢ়তাও খুব দরকার। তাহলে আমরা বর্তমান সময়কে আমরা পাশ কাটিয়ে যেতে পারবো, কারণ আমরা এখন গৃহবন্দী। এটি একটি মানসিক পীড়ন, অনেকে মনস্তাত্ত্বিকভাবে আসলে দুর্বল হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের মানসিক শক্তির সাথে শারীরিক সক্ষমতা আমাদের বর্তমান সময়কে আমরা স্রষ্টার কৃপায় আমরা সুদিনের পথে এগিয়ে যেতে পারব। হ্যাঁ, কৃষ্ণা, সুন্দর লেখা, ধন্যবাদ আপনাকে। পরেশ দা লিখেছেন, বেশ ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছাও রইল আপনার প্রতি। আমি আরেকটা কথা বলতে চাই, হয়তো এই কথাটা কারোরই ভালো লাগবে না। আমি এই পর্যন্ত যেহেতু অনলাইন সাহিত্য সংগঠনগুলোর সাথে আমার খুব বেশি দিনের যোগসূত্রতা নেই, আমি মোটামুটিভাবে 2-3 বছর হলো সম্পৃক্ত হয়েছি। তো 6-7টা সাহিত্য সংগঠনের সাথে আমি গিয়েছি। কোনো সাহিত্য সংগঠক যদি আমার কথা শুনে থাকেন, বিনীতভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এটি ভাববার জন্য আপনাদেরকে একটু সুযোগ করে দিচ্ছি। আমি এখন পর্যন্ত যতগুলো সাহিত্য সংগঠনগুলো সম্মাননা এবং বর্ষপূর্তি উদযাপনে গিয়েছি, নিঃসন্দেহে পার্বত্য কাব্য এক এবং অদ্বিতীয় পরিকল্পনায় তাদের অনুষ্ঠানকে সাজিয়েছেন। সবচেয়ে দুঃখবোধ আমার এটা লাগে যে আমি যখন মঞ্চ নাটকের সাথে জড়িত ছিলাম, বা আমরা যারা মঞ্চে অভিনয় করেছি, তাদের একটা জিনিস সবার জানা আছে যে মঞ্চ নাটকে যখন রিহার্সাল দেওয়া হয়, ঠিক 40 মিনিট
34 সেকেন্ড। অর্থাৎ আমার ফাইনাল মঞ্চে যখন আমি এই নাটকটি উপস্থাপন করব, আমি ঠিক 40 মিনিট 34 সেকেন্ডেই আমার শেষ করতে হবে। অর্থাৎ পরিকল্পিত ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠান সুন্দর হয়। আমি 500 জন কবিকে সম্মাননা দেব। আমার সময় 5 মিনিট, 5 মিনিট 5 ঘন্টা, 5 ঘন্টা মানে 300 মিনিট। আমি যদি 101টা কবিরকে একটা কবিতায় উপস্থাপনার জন্য সময় দেই, তারপরে আমার কিন্তু উপস্থাপনা সহ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সুতরাং আমার 500 জন কবিকে সময় দিতে হলে আমার 1500 মিনিট সময় দিতে হবে। কেন আমি কবিদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে বসিয়ে আমার বিজ্ঞ আলোচকদের দীর্ঘ সময়ের আলোচনা গিলে গিলে আমার কবি যারা আমার অনুষ্ঠানের প্রাণ, তাদেরকে বিরক্ত করে তাদের কবিতা না শুনে তাদেরকে পাশ কাটিয়ে আমি বিজ্ঞ আলোচকদের সেমিনারের মতো লম্বা লম্বা বক্তব্য শুনে আমি কেন অনুষ্ঠানকে ঝুলিয়ে দেব? সেটা আমি সংগঠকদের প্রতি আমি প্রশ্ন রেখে গেলাম। সুতরাং আমি যদি কোনো কবিকে আমন্ত্রণ জানাই, সেই কবিকে আমি মঞ্চে উপস্থাপন করার সুযোগ দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আর যদি সেটা আমি না দিই, তাহলে সংগঠক হিসাবে সেই কবির সাথে আমি প্রতারণা করছি। সুতরাং প্রত্যেকটা সংগঠনের উচিত আমার নির্ধারিত সময়ে আমি কতজন কবিকে আমন্ত্রণ জানালে আমার অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে শেষ হবে সেটা মাথায় রাখা। আমি বিনীতভাবে সংগঠকদের অনুরোধ করছি, আপনারা জোড়াতালি দিয়ে কোনো অনুষ্ঠান করবেন না, কোনো পরিকল্পনায় কাটাছেঁড়া করবেন না, আর অনুষ্ঠান শেষে ফেসবুকে দেবেন না যে সফল একটি অনুষ্ঠান হয়েছে। সফল না বিফল সেটা তো কবি বা যারা সেখানে উপস্থিত ছিল তারা বিচার করবে। নিজের ঢোল নিজে পেটাবেন না, একেবারেই আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি। সেটা চলে যায় আবার কবিতায়। এটিও আমার প্রথম দিকের লেখা। সেই সময় যখন আমি লিখতাম, খুব লেখালেখি করতাম, সেই সময়টায় বিশ্ববিদ্যালয় জীবনে আমার আরেকটি লেখা নীরস জীবাশ্ম। এটিও পার্বত্য কাব্যের অরণ্যে দিনরাত্রি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। যদি পৃথিবী আমার ভিতর থাকে, মস্তিষ্কে থাকেন ঈশ্বর, তাহলে আমি কে? কেউ বুঝতে পারে না আমাকে। অথচ পৃথিবী ঠিক অঙ্কুরিত হয় আমার ভিতর। ঈশ্বরের কলি ফুটে থাকে সেই অঙ্কুরে, আমিও টের পাই না, কেউ পায় না। অসাফল্যের বোঝা কাঁধে অর্থহীন ক্লেদ ক্লান্তিতে আমি পিছু হটি। যদি এইরকমই হয়ে থাকে বাকি জীবন, কাকতালীয়ভাবে কোনো কিছুই না ঘটে, তবে আমার ভিতর নির্ঘাত ধ্বংস হবে পৃথিবী, জন্ম হবে ঈশ্বরের নীরস জীবাশ্ম। ধন্যবাদ সবাইকে। মাহমুদা সীমাপা লিখেছেন, অনেক দূর থেকে কবিরা প্রোগ্রামে এসে নিরাশ। হ্যাঁ, নিঃসন্দেহে অনেক দূর থেকে, যখন একটি অনুষ্ঠান হয় কোনো সংগঠনের, বাংলাদেশের 64 জেলা থেকে, বাইরের কথা বাদ দিয়ে দিলাম, বাংলাদেশের 64 জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু কবিরা ছুটে আসেন। সুতরাং কবিরা যখন নিরাশ হয়ে চলে যায়, সেটা খুবই দুঃখবোধের একটা বিষয়। সুতরাং সেখান থেকে আমি কবির পক্ষ থেকে বিনীত আর্জি জানাচ্ছি, সে বিষয় সংগঠনগুলো অবশ্যই ভাববে। আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে কবিরা কবিতা লিখেন নিজের মানুষ পট থেকে। আমরা যারা আছি
অধিকাংশই আমাদের যাপিত জীবনে ব্যস্ত সময় আমরা পার করি। হয়তো একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের কর্ম সময়টা অথবা সাংসারিক সময়টার পরে আমরা গ্রুপগুলোতে যাই, কবিতা পাঠ করি, কবিতা পোস্ট করি, কবিতা লিখি। সুতরাং একজন কবি প্রায় 40-50টা সংগঠনের সাথে জড়িত। আক্ষরিক অর্থে একটি সংগঠনের 50 থেকে 60 হাজার কবি সদস্য থাকলেও সক্রিয় সদস্য আসলে 100 থেকে 150 জন। সুতরাং প্রায়শই আমি শুনি লাইক কমেন্টের ব্যাপারে। একজন কবি কবিতা লিখবেন নিজের মনের খোরাকের জন্য, নিজের আনন্দের জন্য। আমি কতটা লাইক পেলাম, আমি কতটা কমেন্ট পেলাম, কোনো দরকার নেই। আপনি কোনো লাইকের দরকার নেই, কমেন্টের দরকার নেই। আপনি আপনার খোরাকের জন্য লিখবেন। আর সংগঠনগুলো তো আছে আমাদের, যে আমাদেরকে তুলে ধরার জন্য। আমি যে পোস্ট দিচ্ছি, এরকম অনেক অনেক পাঠক আছেন যারা কবিতা পড়ছেন, কিন্তু উনি কোনো লাইক কমেন্ট দিচ্ছেন না। এমন অনেক পাঠক আছেন যিনি উনি দেখছে যে আমার কবিতাটা, উনি পড়ছেন, উনি বাসে যাচ্ছেন, উনি অফিসে কাজ করছেন, হয়তো কমেন্ট করার সুযোগ পাচ্ছে না। সুতরাং একটা কবিতার মাপকাঠি লাইক কমেন্টে অবশ্য হতে পারে না। সুতরাং এই বিষয়গুলোতে আমরা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। প্রায়শই দেখি বিভিন্ন সংগঠনগুলো লাইক কমেন্টের ব্যাপারে একটু চাপাচাপি করে। আমার মনে হয় এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। কবিরা কবিদের মতো লিখুক, কবিতা নিজেদের মতো করে পোস্ট করুক, আর পাঠকরা পাঠকের মতো করেই পড়ুক। কারণ আমাকে বুঝতে হবে, আমরা প্রায়শই খুব তিরস্কার করে একটা কথা শুনি, সেটা হচ্ছে যে আমাদের পাঠকের চেয়ে এখন কবির সংখ্যা বেড়ে গেছে। সমস্যাটা কোথায়? আমাকে বুঝতে হবে যে একজন লোক, সে সারাদিনে কোনো কবির কবিতা পড়ছে না, কিন্তু তিনি তো কবিতা লিখছেন। এই যে এককভাবে একজন ব্যক্তি বাংলা সাহিত্যের একটা অংশ নিয়ে ভাবছেন, তিনি প্রকাশ করছেন, সেটাই কম কোথায়? সেটাই তো আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। আজকে বুঝতে হবে, আমাদের এতগুলো অনলাইন সংগঠন রয়েছে, এতগুলো সংগঠন রয়েছে। সুতরাং সবার ছোট্ট 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 প্রয়াস কিন্তু আমাদের এই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। কি কবিতায়, কি অনুকবিতায়, কি ছোট গল্পে, কি জীবনবোধের, কি প্রবন্ধে, কি বিশ্লেষণধর্মী কোনো লেখায়, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা সমৃদ্ধ হচ্ছি। সুতরাং আমরা লিখে যাব। আমরা কি পড়ছি, কতখানি পড়ছি দরকার নেই, আমরা শুধু লিখব, আমরা শুধু প্রকাশ করার চেষ্টা করব। তাহলেই কিন্তু আমাদের বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে। সুতরাং আমরা নৈরাশ্যবাদী নই, বরং আমরা মনে করি বাংলা সাহিত্যকে এই অনলাইন সংগঠনগুলো এবং অনলাইন ভিত্তিক লেখক, কবি, সাহিত্যিকরা, আমি মনে করি বাংলা সাহিত্য মাথা উঁচু করে দাঁড়াবার একটা পথ তৈরি করে দিচ্ছে, এবং বাংলা সাহিত্যকে যুগ যুগ ধরে এই অনলাইন লেখক, পাঠক, সংগঠকরা এগিয়ে নিয়ে যাবে, এটা আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করছি। এবার চলে যাই আরেকটি কবিতায়। এর ফাঁকে একটু আমি মন্তব্য, কমেন্টগুলো একটু পড়ে আসি। লক্ষ্মীদি লিখেছেন, ভাইয়া আপনার আলোচনা আজ ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ। এখন থেকে কন্ট্যাক্ট করে প্রোগ্রামে, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ শিমলিয়া দিয়ে আমি তো জানি, ভারত থেকে ত্রিপুরায় একটা ঢুমারা আমার বাকি আছে। শিমলি চৌধুরী, খুব প্রিয় শিমলি চৌধুরী এবং নীল চৌধুরীর সাথে জম্পেশ আড্ডা ঘোরা হবে ত্রিপুরায়। অনন্যা চক্রবর্তী দুর্দান্ত আলোচনা তুলেছেন, ভীষণ প্রয়োজনীয় কথাগুলো। আমারও মনে হচ্ছে আমি একজন পাঠক, লেখক হিসেবে আমার উপলব্ধিগুলো আজকে বলার আমি প্রয়াস চালাচ্ছি। আমি জানি না সংগঠকগুলো অথবা সংগঠক অথবা লেখক সেটা কতখানি মনে প্রাণে এটা গ্রহণ করবেন, এবং সেটা আমরা হয়তো টের পাবো পরবর্তীতে।
হ্যাঁ, শিরিন রুনা লিখেছেন আমি ঢাকা থেকে লাইভ দেখছি। হ্যাঁ, আমি যদিও কুমিল্লার ছেলে, কিন্তু আজকে আমিও ঢাকা থেকে লাইভ করছি। আহ, হ্যাঁ, শিমলি নিঃসন্দেহে শিমলি বাংলাদেশের খুব পরিচিত একটি মুখ এবং খুবই মিশুক, খুব মিষ্টি মেয়ে। আমরা ওর শুভ কামনা করছি। ইভা আপু লিখেছে আশিক ভাই খুব ভালো বলেছ। ইভা আপু, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আমার অনুপ্রেরণার একটা জায়গা হচ্ছে আপনি। আমি আপনাকে ঠিক বড় আপু এবং আমার নির্দেশক হিসেবে আমি সবসময় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি বলে দেব। ত্রিপুরা যারা যাবে, আগরতলায় যারা যাবে, আমি তখন আমি স্ট্যাটাস দিয়ে দিব কারা কারা আমার যাত্রা সঙ্গী হবে। আমরা একটা বিশাল একটা আয়োজন করব, জম্পেশ আড্ডা হবে ত্রিপুরায়, এবং খুব সুন্দর। আমি ত্রিপুরা সম্পর্কে, আমি আগরতলা সম্পর্কে বলছি। আগরতলা খুবই পরিপাটি গুছালো একটা শহর, অসম্ভব ভালো লাগা, ছিমছাম, খুবই পরিচ্ছন্ন, পরিকল্পিত একটা নগরী, খুব ভালো লাগার, খুব সুন্দর। বিশেষ করে আগরতলার বিধানসভাটা আমার তো অসম্ভব ভালো লেগেছে। যাব আমরা বাংলাদেশ থেকে একটা গ্রুপ, আমরা ভারতীয় কবিদের কাছে মানে ধারে ধারে আমরা ঘুরব। হ্যাঁ, একটা পরিকল্পনা, মানে মহাপরিকল্পনায় আমরা এটা এগোবো। যারা যারা সঙ্গী হবেন তাদেরকে আমরা আমাদের সাথে সহযাত্রী হিসাবে আমরা নিতে চাই। এবার যেহেতু অবসাদ, একটু প্রেমের কবিতায়, আমি জানি না কেমন হবে, প্রেম বিরহ দুটোই আর কি। শিমলি দাওয়াত দেয়নি, দরকার নেই, শিমলি দাওয়াত দিতে হবে নাকি, আমরা শিমলি বাসায় উঠে যাব একেবারে, মানে বস্তা পোটলা পাটলি সহ। হ্যাঁ, চিরা গুড় নিয়ে আমরা যাত্রা করব, সমস্যা নেই। আমার এবারে পরিবেশনা একটি প্রেমের কবিতা, প্রেমময় আয়োজন। এই কোভিড সিচুয়েশনে আমার লেখা। হ্যাঁ, যদি দুঃস্বপ্নের কালো থাবায় আধার আসে নেমে, জেনে রেখো ভালোবাসার এই বেখেয়ালি মন জেগে রবে তোমারই প্রেমে। অপ্রকাশিত কিছু কথা হোক না বিনিময়, ধুলো পথে আজ হাত রাখো হাতে, পিছু রেখে সব সংশয়। মায়াবী জাল জড়িয়ে স্বপ্নরা করে বুনুন, ভালোবাসার সাত কাহনি হবে মধুময় অনুরণন। ভরা পূর্ণিমায় আলোক ছটায় জোনাকির গুঞ্জন, অবসাদে ভেঙে আজ রবে প্রেমময় আয়োজন। ধন্যবাদ। প্রেমের কবিতা আমার খুব প্রিয়। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা দেখেছি, আমি তো কিছুদিন আগেও দেখলাম। মোটামুটি বিদ্যুৎ ভাইয়ের সাথে যেই প্রেমময় ভাবসাব, তাতে প্রেমের কবিতা ভালো লাগারই কথা। রাব্বানি ভাইয়ের বাড়িঘর নাই, আচ্ছা অসুবিধা নেই, বাড়িঘর না থাকলে মানে আমরা আপনাকে ব্যবস্থা করে দেব স্থায়ীভাবে। হ্যাঁ, কোথায়, এখন কি বাংলাদেশ না বাংলাদেশের সীমানা পেরিয়ে ঠিকানা করবেন সেটা আপনি বলতে হবে আমাদেরকে। অনন্যা চক্রবর্তী বেশ আকর্ষণীয় আলোচনা তুলেছেন দাদা, আমি টুকি করতে এসে আচ্ছা যাক আটকে গেলাম। শিরিন অসম্ভব সুন্দর আবৃত্তি করেছে। সবার দাওয়াত রইল 12 তারিখ রাত 8টার সময় জেন টিভিতে শিরিনের কবিতা আবৃত্তি রয়েছে গ্র্যান্ড ফাইনালে। শামিমা নাসরিন, ধন্যবাদ আপনাকে। রিপা সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ। মনির ভাই, জিয়াউর রহমান মনির ভাই, চমৎকার আবৃত্তি, ধন্যবাদ আপনাকে। মাহমুদা শিমু, আমি সারা জীবন প্রেমিক, সেটাই থাকা উচিত। হ্যাঁ, প্রেমময়তা সবার মাঝে থাকাও উচিত। বুঝতে হবে যে
বয়স সময়ের ফ্রেমে বাধা থাকে না, শুধুমাত্র সময়টা পরিবর্তন হয়, মনটা নয়। সুতরাং মনকে আমরা খুব সজীব রাখবো। যেমন আমার তো এক ছেলে, ওর 15 বছর। আমি সবসময় ভাবি এবং সিরিয়াসলি কিন্তু আমি বলি যে আমার ছেলের বিয়েতে আমি লাল শেরওয়ানি পরবো এবং শিরিনকে আমি একটা লাল বেনারসি শাড়ি দেব। ছেলে কি পরবে ওটা তার ব্যাপার, সে কি পরবে আমি জানি না। তবে আমি নিশ্চিতভাবে শ্বশুর হিসেবে লাল শেরওয়ানি পরব। কারণ বয়সকে কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না মনের দিক থেকে। আর বাকিটা তো জীবন চক্রের একটা বিধান, যে আমাদের সবাইকে চলে যেতে হবে পৃথিবী থেকে। আমরা যখন এসেছি জীবন চক্রের এই বিধানকে উপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই। কিন্তু কশ্চিনকালেও আমরা কেউ মনের দিক দিয়ে কখনো পৌরত্ব লাভ করব না। এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমি যা মাথায় নেব, যা মনে ধারণ করব, তা আমি আমার বাস্তব জীবনে, সমাজ জীবনে আমি প্রয়োগ করার চেষ্টা করব। আমরা অনেকেই আছি, মানে যেমন মাহমুদা শিমু বিদ্যুৎ ভাইয়ের সাথে জুটি বেঁধে সাহিত্য অঙ্গনে পরিচিত। আমি শিরিনকে টেনে এনেছি আমার সাথে, শিমলি নিলয় ডাকে নিয়ে সাহিত্য সংগঠন বিভিন্ন পরিবেশনা করছেন। আমাদের প্রত্যেকের উচিত যে এই দৃষ্টিভঙ্গিটা রাখা। আমি স্বামী বা স্ত্রীকে সাহিত্য অঙ্গনে আনতে হবে তা নয়, কিন্তু আমরা যেটা করি, অনেকেই করি, সেটা হচ্ছে আমরা অন্যের ক্ষেত্রে উদারতা দেখাতে বেশি পছন্দ করি। হ্যাঁ, কিন্তু আমার ঘরে আমার উদারতা না দেখিয়ে কিভাবে বৃত্তবন্দী করে রাখতে পারি সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। সেটা আমরা কখনোই হব না। আমাদের মনে রাখতে হবে সাহিত্য একটি সৃজনশীল কাজ, যা আমাদের মানসিক উদারতাকে, মানসিক মনোবৃত্তিকে প্রশস্ত করে। সুতরাং আমি মনে করি যারা আমরা লেখালেখির সাথে জড়িত, যারা আমরা সাহিত্যের সাথে জড়িত, সংস্কৃতির সাথে জড়িত, আমরা আমাদের এই মুক্ত চর্চার সাথে সাথে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনেও সেই চর্চাটা করে যাব। শুধুমাত্র আমি দেখাবো, কিন্তু আমার ব্যক্তি জীবনে এসে আমি খুব কঠোর হব, আমি আমার পরিবারকে খুব চাপের মধ্যে রাখবো, সেটা যাতে না হয়। আমি যা ধারণ করব তা আমি প্রকাশ করার চেষ্টা করব। আমি সবার প্রতি এটা অনুরোধ থাকবে। কারণ সমাজ পরিবর্তন কিন্তু যারা কলম লেখক রয়েছেন, যারা সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত, তারাই কিন্তু করতে পারেন। আমাদের দেখা দেখি অন্যরা আসবেন। আপনি জানেন সবাই, হয়তো অনেকে দেখেছেন আমার সাথে যারা ফেসবুকে অ্যাড রয়েছেন, আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমার এক বান্ধবী আমেরিকা থেকে সে টিকা দেওয়ার পরে টিকা একটা ছবি দিয়েছিল। মানে ওদের আমেরিকাতে টিকা দেওয়ার পরে সরকারিভাবেই মানে একটা সেলফি জোন করেছেন যে আই গট ভ্যাকসিনেটেড। হ্যাঁ, যে এরকমভাবে একটা সেলফি দিয়েছেন। হ্যাঁ, তখন আমি লিখেছিলাম যে দুটো দেশের মধ্যে কত পার্থক্য। ওরা টিকা দেওয়ার পরে সেলফি জোন আয়োজন করেছে, যাতে করে সবাই সেলফি তুলে সেটা ফেসবুকে দিতে পারে বা সোশ্যাল মিডিয়াতে দিতে পারে। অথচ আমরা টিকা দেওয়ার পরে যখন সবাই এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছিল, তখন কিন্তু আমরা অনেক তিরস্কার এবং তির্যক মন্তব্য করেছি। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার প্রিয়জন আমার টিকা দেওয়া দেখে সে উদ্বুদ্ধ হয়ে কিন্তু টিকা দেওয়ার জন্য যেতে পারে। সুতরাং এটাও কিন্তু একটি সৃজনশীল কাজ। সুতরাং প্রত্যেকটা কাজে আমরা একটা শ্রেণী থাকে যারা সবসময় খুঁত ধরার কাজে ব্যস্ত। কেন ভাই? ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি আমার মধ্যে থাকে, ইতিবাচক মনোবৃত্তি নিয়ে আমি কি সমাজকে পরিবর্তন করতে পারি না? সুতরাং আমরা যারা লেখালেখি করি তারা নিঃসন্দেহে সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার, এটা আমরা মাথায় রাখবো।
আমাদের পার্বত্য কাব্যে খুব শ্রদ্ধাজন একজন ব্যক্তি, এবং আমি মনে করি আমার আমার সমসাময়িক কালে আমি যত কবিতা পড়েছি, আমার কাছে মনে হচ্ছিল যে অন্যতম সেরা, যিনি অনুকাব্য লিখুন, ওনার ভাবনা লিখুন, সবগুলোর মধ্যে মনে হয় একটা মায়াবী ছোঁয়া লুকিয়ে থাকে। কি ভাবের, কি শব্দ চয়নের, কি উপস্থাপনের। তিনি পার্বত্য কাব্যের উপদেষ্টা শ্রদ্ধেয় হাসান মঞ্জু ভাইয়া। ওনার অরণ্যে দিন রাত্রি কাব্যগ্রন্থ থেকে আমি ওনার একটি কবিতার কিছু অংশ আবৃত্তি করছি। বান, হাসান মঞ্জু। বানের জলে ডুবছে যখন পা, ভয় নেই, প্রস্তুতি আছে মেলা। দূরে বসে বিবৃতি দাও যা, বিরোধীরা বলবেই অবহেলা। বৃষ্টি হবে, বানও হবে দেশে, খাল বিল নদী উপছে যাবে জল, ওরা কি আর থাকবে বর্ষা শেষে? এটাই কোনো নতুন খবর বল। দুদিন পরে এই জল যাবে সরে, উঠবে ভেসে পুরনো পথ ঘাট। কটা দিন থাকলো না হয় ঘরে, হাঁটু জলের এইটুকু ঝঞ্ঝাট। জলের নিচে ডুবছে যখন হাঁটু, এটা তো নয় কুমিরের ডাঙ্গা খেলা। আমার তো মানুষগুলো খাটো, ডুব সাঁতারে কেটে যাবে বেলা। বেনু জল আসছে যখন ধেয়ে, কটা দিন ভেলায় ভেসে থাকো। তেষ্টা মেটাও বানের জল খেয়ে, খোদার উপর শেষ ভরসা রাখো। জলের নিচে ডুবছে যখন বুক, নাম উঠবেই উপদ্রুত জেলায়। ভাসবে বাড়ি, গ্রামটাও ভাসুক, ত্রাণ আসবে নিত্য 3 বেলায়। ধন্যবাদ। হ্যাঁ, নিঃসন্দেহে রাব্বানী ভাই, হাসান মঞ্জু আমাদের প্রেরণার একটি উৎস, কোনো সন্দেহ নেই তাতে। নিঃসন্দেহে উনি অসাধারণ লিখেন। আমরা অনেকে আছেন যারা তাত্ত্বিকভাবে অনেক ভালো জানেন, অনেকে আছেন যারা শুদ্ধ সাহিত্য সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন, কিন্তু দেখা যায় যখন তিনি কবিতা লিখেন তখন সেই কবিতা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে মন ছুঁয়ে যাওয়ার মতো নয়। সুতরাং মন ছুঁয়ে যাওয়া কবিতা লেখার যে দক্ষতা, সেটা হয়তো সবার থাকে না। সেই অংশে হাসান মঞ্জু ভাই সমসাময়িক কবিদের মধ্যে সেরা, এবং আমি মনে করি অন্যতম, এটা কোনো সন্দেহ নেই। ফোজাইল ভাই, মাহমুদা শিমু আপুর চমৎকার উপস্থাপন, ধন্যবাদ। প্রেমিক মানুষ, হ্যাঁ আমজাদ ভাই, হ্যাঁ সেটা ঠিক আছে। আমাদের কবিতার কিন্তু খোরাক প্রেম, কবিতার খোরাক কষ্ট, কবিতার খোরাক চঞ্চলতা। সুতরাং তারপরেও কিন্তু প্রেম তো আমরা সবাই করেছি, প্রেমের কষ্ট কম বেশি আমাদের সবার ভিতরে আছে, কিন্তু সবার কবিতা তো একই রকম হয় না। সুতরাং অনন্য অসাধারণ কবিতা লেখার জন্য নিঃসন্দেহে একটি গুণ, দক্ষতা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে হাসান মঞ্জু ভাই অসাধারণ, কোনো সন্দেহ নেই। যার কারণে আজকে আমার এখানে আসা, আজকে আমাদের এই আয়োজন, যেখানে আমাদের পরিচয়, আমরা পার্বত্য কাব্যের সদস্য। সেই রেজাউল করিম মিন্টু ভাইয়ের অরণ্যে দিনরাত্রি কবিতা পাঠ্য বইয়ের একটি কবিতা পাঠ করার প্রয়াস চালাচ্ছি। এমন মৃত্যু চাই না গো প্রভু,
মাঝে মাঝে মৃত্যুগুলো দাগ কেটে যায় খুব, যেন এক পৃথিবী আনন্দরা সব হয়ে যায় চুপ। নতুন করে ভাবিয়ে তোলে অতিথি এক আমি, কদিন রব এই দুনিয়ায় জানে অন্তর্যামী। দুদিনের এই দুনিয়াটা কোনো দিন হয়নি কারো, যতই শক্তি থাক না কেন টাকাই যত বড়। মৃত্যু অবধারিত জানি সবার মরতে হবে, জ্ঞান বুদ্ধি থাকতে তবু এত বড়াই কেন তবে। এমন মৃত্যু চাই না গো প্রভু, যেন মাসুম থাকি, তোমায় দেখানো পথে রেখো যে কটা দিন বাকি। সত্যি অসাধারণ লিখেছেন রেজা ভাই। সত্যি আমাদের এই জীবন দশায় আমরা সবাই চাইব এমন একটি জীবন, যে জীবন সুষমা মণ্ডিত হোক। আমরা চাইব এমন একটি মৃত্যু, যে মৃত্যু আমাদের খুব স্বাভাবিক মৃত্যু, এবং পরজন্মে আমরা যাতে সবাই ভালো থাকি, সেই কর্ম চিন্তা আমাদের মাঝে থাকতে হবে। পত্রলেখা ঘোষ, অনেক অনেক ধন্যবাদ। একটু পড়ে আসি সবার মন্তব্যগুলো। মামুদা সীমাপু লিখেছে, খুব সুন্দর উপস্থাপন, অসাধারণ, চমৎকার। পত্রলেখা ঘোষ, চমৎকার কণ্ঠস্বর। ধন্যবাদ বন্ধু। পত্রলেখা ঘোষ আমার বয়সী, আমার ক্লাসমেট, মানে একই সাথে আমাদের মাধ্যমিক। অসাধারণ বন্ধু, এবং বাংলাদেশেও পত্রলেখা ঘোষ অনেক পরিচিত। অনন্যা চক্রবর্তী, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। আলী লেখাটা উপরে চলে আসতো। মনির ভাই লিখেছেন, মাহমুদা শিমু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কোনো কথা জানা। আনু মাঝি ভাই লিখেছেন, আশিক ভাইয়ের প্রতিটি কথাই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কবিতা বলে মনে হয়, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওরকম না, নিজের কথাই বলছি, সবার কথা, ভাবনার কথাগুলো বলার প্রয়াস চালাচ্ছি। আশির ভাই অসুবিধা নেই, আগে আমার নাম তো আশিক, তো ছোটোকালে সবাই মজা করে আশি ডাকতো। আমি বললাম আশি না হয়ে 90 তো হতে পারতাম, কেন আশি হলাম আর কি। তো পরে দেখলাম না, আশি তো খারাপ না, আমাদের সময় আশি ছিল লেটার মার্ক, সুতরাং আমাকে কেউ আশি ডাকলে বুঝতে হবে আমি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা আর কি। তো সবাই তখন চুপ হয়ে যেত। এখনও আমাদের 80তে A+, সুতরাং বুঝতে হবে আশি কিন্তু খুব মানে ওজনে ভারী একজন মানুষ, সেটা বুঝতে হবে আর কি। আমি এমনিতে খুব সাধারণ একজন মানুষ, আপনাদের মতোই খুবই সাধারণ পরিবারের সাধারণ একজন মানুষ, এবং বাকি জীবনটা এরকম অতি সাধারণ হয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই। রাব্বানি ভাই, খুব সুন্দর পর্যালোচনা। হ্যাঁ, রাব্বানি ভাই আমার খুব শ্রদ্ধাজন একজন ব্যক্তি, খুবই ভালো মানুষ, এবং শুদ্ধ বাংলা সাহিত্যের একজন পথিকৃৎ বলা যায় ওনাকে। অসাধারণ মানুষ উনি। আমি খুব দ্রুত মন্তব্য পড়ে যাচ্ছি, কারণ সময়ের কাটা আমাকে বলে দিচ্ছে আমার সময় ঘনিয়ে এলো। শিমলি চৌধুরী লিখেছে, দারুণ লাগছে আজকের লাইভ। ধন্যবাদ শিমলি তোমাকে, তুমিও চমৎকার লাইভ করো। তুমি তো খুব তুমি তো অনেক বহুমুখী প্রতিভার অধিকারী। তুমি ভালো গান গাও, ভালো আবৃত্তি করো, তোমার লাইভগুলো অনেক খুব মজাদায়ক, এবং জমিয়ে তুমি আড্ডা দাও। আমি এমনিতেই ব্যক্তি জীবনে আমার ছেলের কথা যদি বলি, তাহলে আমি খুব রাশভারী লোক। আমার ছেলের কথা হচ্ছে, শিরিন যখন আমার ছেলেকে বলবে তোমার বাবাকে যেয়ে বলো, বাবাকে যেয়ে বলে কি হবে, শুধুমাত্র এর বেশি কিছু না, এই ধরনের আর কি। সুতরাং তুমি খুব মজার মানুষ। অনন্যা চক্রবর্তী, মজাদার প্রাণবন্ত মানুষ আপনি দাদা, ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। সত্যিই তাই, আজকে যারা উপস্থিত ছিল প্রত্যেকেই খুব প্রিয় মানুষ, কাছের মানুষ। খুব ভালো লাগলো সবার উপস্থিতিতে।
আহ, আমি রোকসানা আপু লিখেছে, ভাই তুমি আসলে একজন অনন্য মানুষ, চৌখোশ না ওরকম না, ওইভাবে না, আমি খুবই সাধারণ একজন মানুষ, ওইভাবে খুব ভালো লাগবে। আহ, আর হচ্ছে এরপরে লাইভের সময়টুকু শেষ হওয়ার পরে যারা দেখবেন তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে। আজকে যারা ছিলেন সবার প্রতি অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আশা রাখবো যতই কোভিড আমাদেরকে আক্রমণ করুক, আমাদের মানসিক দৃঢ়তায়, পারস্পরিক আশীর্বাদ এবং স্রষ্টার অশেষ কৃপায় আমরা যাতে সবাই ভালো থাকি সেই প্রচেষ্টা চালাবো এবং নিঃসন্দেহে স্বাস্থ্যবিধি মেনে চলব। আর এই কোভিড পরিস্থিতিকে আমরা খুব সিরিয়াসলি নেব, আমরা কখনোই হালকাভাবে নেব না। আর সবিনয় অনুরোধ থাকবে, যারা এখনও টিকার বিষয়ে অনীহা প্রকাশ করছেন, টিকাটা দিয়ে দিন, কারণ সারা বিশ্ব কিন্তু সেই টিকার উপরে ভরসা করে রয়েছে। এছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই, কারণ কোভিড এমন একটি ভাইরাস যেটা এবং যেই প্রক্রিয়াতে সংক্রামিত হচ্ছে, সেখান থেকে আসলে যতই আমরা বলি যে আমাদের আলাদাভাবে থাকা, একটা নিরাপদ দূরত্বে থাকা, সেটা কখনোই সম্ভব না। কোনটা কোন মাধ্যমে আসে, আমার টাকার মাধ্যমে আসতে পারে, বাজার করছি আমার খাবারের মাধ্যমে আসতে পারে, আমি একটা পলিথিন কিনলাম, আমি পলিথিনের মাধ্যমে আসতে পারে, আমি একটা ব্যাগ কিনলাম, ব্যাগের মাধ্যমে আসতে পারে। সুতরাং রক্ষা পাবার কোনো উপায় নেই, কিন্তু একটা জিনিস উপায় আছে, সেটা হচ্ছিল সচেতনভাবে আমরা এই কোভিডকে মোকাবেলা করা। সুতরাং আমি আশা রাখবো আমরা যে যেখানে যে অবস্থায় থাকবো সবাই ভালো থাকবো, আগামীতেও যাতে আমরা সবাই সবার সাথে দেখা হতে পারে সেই প্রত্যাশা রাখছি। আগামীকাল পার্বত্য কাব্যের শম্পা দাস লাইভে আসবে, ওনার লাইভটি সবাই উপভোগ করার জন্য আমি পার্বত্য কাব্যের পক্ষ হয়ে সবাইকে জানাচ্ছি আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টায়, ভারতীয় সময় 9:30টায় পার্বত্য কাব্যে আরেকটি লাইভ রয়েছে। সবাই ভালো থাকুন, আমরা যে যেখানে থাকি ভালো থাকবো। পারস্পরিক এই যে ভাব বিনিময়, এই ভালোবাসা, এই পথটুকু করে দেওয়ার জন্য পার্বত্য কাব্যের সম্মানিত পরিচালক মণ্ডলী এবং পার্বত্য কাব্যের পুরোধা রেজল করিম ভাই, সুনীল দা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে শুভকামনা, কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি।